ইন্সপেক্টর রিজভির সঙ্গে মাঙ্গিয়ার পরিচয় অনেক পুরনোই ছিল। মাঙ্গিয়ার ফেরার হওয়ায় রিজভি আর পুলিশ ডিপার্টমেন্টের প্রচুর বদনাম হয়েছিল। আর রিজভি যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব নিজের কেরিয়ারে লাগা এই কলঙ্কটাকে মুছে ফেলতে চাইছিল। চল ওঠ। মাঙ্গিয়া কোথায়? আমার মাঙ্গিয়াকে চাই। বল, তাড়াতাড়ি বল, মাঙ্গিয়ার ব্যাপারে তোরা কে জানিস? মাঙ্গিয়া কোথায় রে? আমি কি করে জানবো স্যার? হ্যাঁ, তুই জানিস না? আমি জানি না। আমি জানি না স্যার। বল, বল মাঙ্গিয়া কোথায়? বল। রিজভির মাঙ্গিয়াকে চাই। মাঙ্গিয়া কোথায়? আমি জানি না স্যার। আমি জানি না স্যার। বল, তুই বল কোথায়? আমি জানি না স্যার। জানিস না? কেউ জানিস না তোরা, কিন্তু আমি জানি। তোদের মধ্যে কেউ একজন তো নিশ্চয়ই মিথ্যে বলছিস। আর তোরা যদি মিথ্যে এই কারণে বলে থাকিস যে মাঙ্গিয়াকে তোরা ভয় পাস যে ও তোদের মেরে ফেলবে, তাহলে একটা কথা মনে রাখিস, আমি তোদের মারবো না। স্যার, শহরের বাইরে যাওয়ার সমস্ত রাস্তা সিল হয়ে গেছে। রেলওয়ে স্টেশন, বাস স্টেশন সব সিল করে দিয়েছি স্যার। মাঙ্গিয়ার বাড়ির বাইরে, মারের বাড়ির বাইরে, ওর বোনের স্কুলের সামনে সব জায়গায় লোক লাগিয়ে দিয়েছি। মাঙ্গিয়াকে কিছুতেই পালাতে দেবো না স্যার। ও বেশি দূর যেতে পারবে না স্যার। ও কিন্তু অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে। এয়ারপোর্ট আর ইমিগ্রেশনকে কি ইনফর্ম করা হয়েছে? এখনই করছি স্যার। এয়ারপোর্টে, ইমিগ্রেশনে রেড অ্যালার্ট জারি করো এক্ষুনি। মাঙ্গিয়া ওর বাপ পাশার কাছে উড়ে যাওয়ার চেষ্টা নিশ্চয়ই করবে। ওরা যদি নকল পাসপোর্টও বানাতে যায়, তবে তুমি এক কাজ করো, 2 নম্বর ট্রাভেল এজেন্সিগুলোয় বরং রেড করা শুরু করে দাও। স্যার, চল চল। বল, সব মাঙ্গিয়া কিছু জানে কোথায়? স্যার। স্যার স্যার মাঙ্গের ব্যাপারে আমি জানি না স্যার। জানিস না? সত্যি বলছি। এদিকে আয়। মাঙ্গিয়া কোথায় রে? জানিস তুই? জানি না স্যার। জানিস না? হ্যাঁ? জানিস না? স্যার, আমরা এইসব লোকগুলোকে কেন ধরছি যাদের মাঙ্গিয়ার সাথে কোনো সম্পর্কই নেই? আজ হয়তো নেই, কিন্তু যদি মাঙ্গিয়াকে না ধরা যায় তাহলে কাল নিশ্চয়ই হবে। আর এদের মধ্যে প্রত্যেকেই কাল মাঙ্গিয়া হওয়ার চেষ্টা করবে। স্যার, এরা সবাই তো ছোটখাটো ক্রিমিনাল স্যার। ছোট, কিন্তু ক্রিমিনাল তো বটে। আর একটা ক্রিমিনাল নিজের জাতকে ঠিক চেনে। বুঝলাম না স্যার। তুমি ওই গল্পটা জানো তো? ওই বাদ্রির গল্পটা? যখন কোনো বাদ্রি তার বাচ্চাকে বন্যার হাত থেকে রক্ষা করার চেষ্টা করে, তখন তাকে মাথায় করে নিয়ে যায়, কিন্তু যখন জল মাথার উপর উঠে আসে, তখন তাদেরই পায়ের তলায় রেখে নিজে বাঁচবার চেষ্টা করে। বুঝে গেছি স্যার। মানুষ হলো পৃথিবীর সব থেকে ভয়ানক জীব আর সব থেকে স্বার্থপর। আর এই ক্রিমিনালস, এদের কোনো সম্পর্ক হয় না, এদের শুধু রক্তের সম্পর্ক। তুমি দেখে নিও, এরাই সবাই আমাদের মাঙ্গিয়াকে খুঁজে বার করতে সাহায্য করবে। আমি চাই যে ক্রিমিনালদের এই দুনিয়াতে মাঙ্গিয়াকে যেন সবাই এক ঘরে করে দেয়। ও যেন এতটা অসহায় হয়ে যায়, এতটা অসহায় হয়ে যায় যে ওর ছায়াও যেন ওর সঙ্গ ছেড়ে দেয়। নিয়ে চলো এদের। চল রে, গাড়ি চালু কর। ঘড়ির টিক 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 দুজনকেই অস্থির করে তুলছিল। মাঙ্গিয়া পালাতে চাইছিল, আর ইন্সপেক্টর রিজভি চাইছিল ধরতে, হয়তো চিরদিনের জন্য। সময় খুব কম ছিল। ঘটতে চলেছিল মুম্বাই পুলিশ হিস্ট্রির সব থেকে বড় এনকাউন্টার। এই মাঙ্গিয়া, কি হয়েছে বলতো? আমি দেখছি যে যবে থেকে তুই আন্ডারগ্রাউন্ড হয়েছিস, মাইনি একটা কথাও ঠিক করে বলছিস না। আমার মাথা এখন গুলির থেকেও জোরে দৌড়াচ্ছে, শুধু সাইলেন্সার লাগানো। তো এখন তুই কি ভাবছিস বলতো? শুধু এটাই ভাবছি, রিজভি এখন কি ভাবছে, আমাদের জন্য নতুন কি জাল বেছাচ্ছে সালা। তুই রিজভির টেনশন কেন নিচ্ছিস ভাই? তুই তো সবসময় থেকে এগিয়ে থাকিস না, তাহলে আর কেন? আমরা বেঁকা রাস্তায় চলি ভাই, কিন্তু ও সোজা রাস্তায়। আর সোজা রাস্তায় চলে যারা, তাদের খুব পাওয়ার থাকে। আমার বেঁকা মাথার বুদ্ধি দিয়ে ওর পাওয়ারটা আমি ঠিক বুঝতে পারিনি। মাঙ্গিয়া, এখন আমাদের প্ল্যানটা কি সেটা বল। জনক সেটটিকে ঠোকার পরে রিজভি পুরোপুরি এখন আমাদের পেছনে লেগেছে।
আরে সেই জন্যই তো আমরা এখন এই জঙ্গলে ভাই। আমাদের কাছে আর কোনো অন্য রাস্তা নেই ভাই। যদি রিজভির মতো অফিসারকে ঠুকে দিই তাহলে শালা পুরো পুলিশ ডিপার্টমেন্ট আমাদের পেছনে পড়ে যাবে, আর যদি ওকে না ঠুকি তাহলে খুব তাড়াতাড়ি ও আমাদেরকে ঠুকে দেবে। ঠিকই বলছিস ভাই মাঙ্গিয়া, সালা একবারে সাকের করা তো। আমাদের তো আকাশ আর সমুদ্রের রাস্তা তো আছে ভাই, আমরাও পাশা ভাইয়ের মতো এখান থেকে কেটে পড়ব। প্রথমে মরিশাস, তারপর আফ্রিকা। দেশ ছাড়ার জন্য আমাদের পাসপোর্ট আর ভিসার দরকার, আর যেটা শুধু একজন আমাদের দিতে পারে, লালা। ভাই আমি আগেই আপনাকে বলেছিলাম ওই জনক শেঠির মামলাটা মাঙ্গিয়াকে দেবেন না। এখন ফেসে গেল তো জনক শেঠি। ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইলেকশনটা ওই এবার জিতবে। শুধু শুধু আমাদের নাক কাটা গেল। মাঙ্গিয়ার কোনো খবর? না ভাই, কোনো খবর নেই। ও নিজে থেকেই ফেরার হয়ে গেছে। ভাই একটা কথা বলবো, এবার ওকে ছেটে ফেলার সময় এসে গেছে, তা না হলে পরে খুব মুশকিল হবে। এইরকম ভাবার কারণ? ও কি করে আমাদের কাছে এসেছিল ভাই? যোশী গ্যাংকে শেষ করে। ও যেই কোলে বসে বড় হয়েছে তাকে মেরে আমাদের কোলে উঠে নাচছে। শুধু শুধু দুধ খাইয়ে কালসাপ পোষার কোনো মানে নেই। আমি আবার পরে ফোন করব। ঠিক আছে ভাই। এখন খবর ক্রাইম জগতের। দুদিন আগে মুম্বাই পুলিশের নাকে ডগা দিয়ে গ্যাংস্টার মঙ্গেশ বাগমারে ওরফে মাঙ্গিয়া পালিয়ে যায়। মাঙ্গিয়াকে ধরা তো দূরের কথা, কেস ইনচার্জ ইন্সপেক্টর রিজভি তদন্তের স্বার্থে এমন উপায় অবলম্বন করেছেন যা পুলিশ রুল বুকের সমস্ত নিয়মকে ভঙ্গ করছে। এমনকি এও অভিযোগ এসেছে যে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, বেআইনিভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদের উপর 3rd ডিগ্রি অ্যাপ্লাই করা হচ্ছে। আমাদের চ্যানেলের একজন সাংবাদিক মানবাধিকার কমিশনের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। আমার ইন্সপেক্টর রিজভির কাছে একটাই প্রশ্ন, এত অত্যাচার করার পরও নিজের ডিউটি পূরণ না করেও উনি নিশ্চিন্তে কি করে ঘুমোচ্ছেন? উনি প্রত্যেক নাগরিকের মধ্যে ক্রিমিনাল দেখতে পাচ্ছেন, আর উনি সবার সঙ্গে এমন ব্যবহার করছেন যেটা কোনো ক্রিমিনালের সঙ্গেও করা হয় না। সেই জন্য আমাদের সংস্থা ইন্সপেক্টর রিজভির বিরুদ্ধে হিউম্যান রাইটস ভায়োলেশনের কেস করছে। আমরা মুম্বাই পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি এবং ওনার বক্তব্যটাও শুনে নেব। ইন্সপেক্টর রিজভির বিরুদ্ধে আমাদের কাছে অনেক কমপ্লেন আছে, আর তাই জন্য আমরা একটা এনকোয়ারি কমিটি গঠন করেছি। নোবডি ইজ অ্যাবাভ দ্য ল। সে ব্যক্তি আইনের রক্ষক হলেও আইন সবার জন্যই সমান। তুমিও না, টিভিতে কে কি বলে দিল আর তুমি সেই কথাটা নিয়ে ভাবতে বসলে। আমার হাজবেন্ডের মন এত দুর্বল নয়। আমি মানছি যে আমি তোমার কাজ নিয়ে সব সময় চিৎকার করেছি, কিন্তু আজকে আমার গর্ব হচ্ছে যে আমি ইন্সপেক্টর রেজুয়ের ওয়াইফ। সেই ইন্সপেক্টর রেজুই যে নিজের জীবনকে বাজি রেখে এই শহরকে মাঙ্গিয়ার মতো দুষ্কৃতীর হাত থেকে বাঁচাতে চায়। এই লড়াইয়ে আমি তোমার সাথে আছি। তোমার বিরুদ্ধে যারা খারাপ বলবে তারা তো বলবেই, কিন্তু যে তোমাকে ভালোবাসে সে শুধু তোমাকে ভালোই বাসবে। আমরা এখন যেখানে আছি এটা বয়স্ক লোকেদের আশ্রম। আমরা কেউ কোনোদিনও বুড়ো হব না, তাই এখানে থাকার কোনো মানেই হয় না। জেল ও শ্বশুরবাড়ির মতোই, কয়েকদিন পরেই দম বন্ধ হয়ে আসে, বিশেষ করে যখন বউ সাথে থাকে। এবার তো ফরেনে ধান্দা হবে, অ্যাশ হবে, আর সবচেয়ে বড় কথা হলো ওখানে রিজভি থাকবে না। ওর ওখানে দৌড় চলবে না। দেশ ছাড়ার জন্য তো একবার আমাদের মুম্বাই যেতে হবে। লালা কাগজপত্র তৈরি করবে আর রাতারাতি আমরা গায়েব হব। এ ভাট, মুম্বাইয়ে থাকার কোনো জায়গা আছে? ওই আন্ধেরি আছে না, ওখানে বৃন্দাবন কমপ্লেক্স, ওখানে আরতি বিল্ডিং, ওখানে আমাদের লোক থাকে তো, ওরা আমাদের ব্যবস্থা করে দেবে। একটা ফ্ল্যাট পেয়ে যাব 5-7 দিনের জন্য।
চলবে তো? কে ভাট, এতদিন পর্যন্ত আমরা বস্তি বা ফ্যাক্টরিতে লোকাতাম, কিন্তু এবার হাই ফাই লোকেদের সাথে ওঠা বসা করতে হবে। মাঙ্গি আরও সাথীরা এখন আন্ডারগ্রাউন্ডে রয়েছে, কিন্তু আমরা সব দিক থেকে ওদের উপর চাপ সৃষ্টি করছি। আজ নয়তো কাল ওদের বেরোতেই হবে। দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো গতি নেই ওদের। কিন্তু ওকে কোনোভাবে আমরা পালাতে দেবো না। সে পথ আমরা বন্ধ করে দিয়েছি। দেখো রিজভি, আমাদের ডিপার্টমেন্টের সম্মান ওর পালিয়ে যাওয়াতে নষ্ট হয়েছে। সিএম সাহেব নিজে আমাকে ফোন করে জানিয়েছেন যে কেসটা এখন সিবিআই হ্যান্ডেল করবে। স্যার, এটা অন্যায়। মাঙ্গিয়াকে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি, এত বছর ধরে ওকে ধাওয়া করছি। দেখো রিজভি, তোমার কাজ এবং কাজের ধরন নিয়ে আমার কোনো রকম অভিযোগ নেই। ইনফ্যাক্ট আই এম ইমপ্রেসড। থ্যাংক ইউ স্যার। এই কেসটায় তুমি যা যা করেছো, ফ্যান্টাস্টিক। আমাদের শহরে ক্রাইম অনেক কমে গেছে, কিন্তু অফিসিয়ালি আমি তোমায় কোনো রকম সাহায্য করতে পারছি না। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু প্লিজ এই কেসটা কিছুতেই আপনি হাতছাড়া হতে দেবেন না। সিএম আমাকে 48 ঘন্টার সময় দিয়েছেন। যদি 48 ঘন্টার মধ্যে তুমি এই কেসটা সলভ না করতে পারো, তাহলে এই কেসটা সিবিআই হাতে চলে যাবে। কিন্তু আমি কখনোই তা চাইবো না। তাই আগামী 48 ঘন্টার মধ্যে তুমি এই কেসটাকে ক্লোজ করে দাও, চিরদিনের মতন। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। মাঙ্গিয়া এবার যে ফ্লাইটে উঠবে সেটা আর কোনোদিনই ল্যান্ড করবে না। মাঙ্গিয়া, এতদিন কোথায় ছিলি আর এখানে কেন এসেছিস? এখান থেকে অনেক দূরে যেতে হবে। 7 জন লোকের পাসপোর্ট দরকার মরিশাস যাওয়ার জন্য। এখানে সব ডিটেলস আছে। বলো, পাসপোর্ট কবে পাবো? দেখ মাঙ্গিয়া, পাসপোর্ট তো ছেলের হাতের খেলনা নয় যে চাইলেই পাওয়া যায়। আগে আমার ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে। ভাইয়ের সাথে কথা বলার টাইম নেই। বলো, পাসপোর্ট কবে পাবো? পেয়ে যাবি, তাড়াতাড়ি পেয়ে যাবি, কিন্তু ততদিন কোনো ঝামেলায় জড়াস না। আচ্ছা, তোরা কোথায় লুকিয়ে আছিস? বৃন্দাবন কমপ্লেক্স, আরতি বিল্ডিং, বি উইং, 101। যতক্ষণ তোদের পাসপোর্ট আর টিকিট না আসছে ততক্ষণ ওখান থেকে কোথাও যাবি না। একজনও যদি ধরা পড়ে না, তাহলে জানবি আর কিচ্ছু করার নেই। তোরা কোথায় আছিস কেউ যেন না জানতে পারে। নিজের বাড়ির লোককেও বলবি না। ব্যাস, আমরা 7 জনই শুধু জানি। আর এখন তুমি জানলে। আমরা ওই ফ্ল্যাটটা ছাড়বো না। তুমি গদ্দারি করবে না তো? কি কথা বলছিস মাঙ্গিয়া? ওপরওয়ালায় ভরসা আছে তো? নেই। ওপরওয়ালার ওপর আমার ভরসা নেই। আমি শুধু মাকে ভরসা করি। আরে মা, সামনে তাকা, পুলিশ আমার পেছনে পড়ে আছে।
তুই ভগবানের দিকে তাকিয়ে কথা বল। এখন ভগবান ছাড়া আর কেই বা আছে আমার মাঙ্গিয়া? বহু বছর বাদে এই প্রথম মন্দিরে এসেছি তোর জন্য। মাঙ্গিয়া, মাঙ্গিয়া আমার সোনা, তুই তুই ভালো আছিস তো রে? আরে মা, আমি একদম ফার্স্ট ক্লাস আছি, টিপ টপ। মরিশাস যাচ্ছি মা, আর সেখান থেকে জানি না কোথায়। তুই চিন্তা করিস না মা, আমি তোকে টাকা পাঠাতে থাকবো। তুই শুধু আমার বোনের খেয়াল রাখিস, ওর লেখাপড়া যেন অসুবিধা না হয়। এটাই একমাত্র রাস্তা এই নরক থেকে বাইরে বেরোনোর। ঠিক আছে মা, আমি আসছি। মামলা খুবই গরম এখানে, আশীর্বাদ দে। দীর্ঘায়ু হোক এই কামনা করি। মাঘো, ওকে দীর্ঘায়ু করো। আরে মাঙ্গে, এতক্ষণ কোথায় ছিলি ভাই? কি হয়েছে? কি আবার হবে, কাজ হয়ে গেছে। লালা 2-1 দিনের মধ্যে পাসপোর্ট পাঠিয়ে দেবে। ততদিন আমাদের এখানে থাকতে হবে, কেউ এখান থেকে নড়বে না। আমি জানতাম মাঙ্গা যে এই লালাটা না আমাদের সঙ্গে সবসময় থাকবে। আর এটা পাসা ভাইয়ের গ্যাং ভাই, এমনি তো আর ওয়ার্ল্ড ফেমাস নয়। ভাই মাঙ্গিয়া নিজেই বলেছে যে ওরা বৃন্দাবন কমপ্লেক্সের আরতি বিল্ডিং এ 101-এ আছে। ভাই, আমি ওকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা দিয়েছি, ততদিন ওরা 7 জন ওখানেই থাকবে। শোনো লালা, তুমি আজকেই 1 সপ্তাহের জন্য শহর ছেড়ে চলে যাও, আর তোমার এলাকার সমস্ত মেন লোকগুলোকে ইনফর্ম করে দাও এখনই চলে যেতে অথবা হাত গুটিয়ে বসে থাকতে। এখন সময় হয়ে গেছে এই কেসটাকে শেষ করার। আর একটু ধৈর্য ধর বাবা, এখনো সময় হয়নি। কিন্তু এই আঙ্কেল তো বললো আর ধৈর্য ধরার টাইম নেই। কোন আঙ্কেল? উনি তো চলে গেছে আর বলে গেছে যে স্কুটারওয়ালা আঙ্কেলকে এটা দিস আর এটা বলিস ধৈর্য ধরার টাইম শেষ। স্যার, অফিসার্স, কনস্টেবলস, 5 বছর ধরে যে আমাদের ঘুম কেড়ে নিয়েছে, 5 বছর ধরে যে এই শহরটাকে সুস্থভাবে থাকতে দেয়নি, সেই সাংঘাতিক গ্যাংস্টার মঙ্গেশ বাগমারে ওরফে মাঙ্গিয়া আজ আমাদের হাতের মুঠোয়। খবর পাওয়া গেছে যে ও হয়তো ওই বৃন্দাবন কমপ্লেক্সের 8 নম্বর বিল্ডিং এর মধ্যে নিজের 6 জন সঙ্গীকে সঙ্গী করে ওখানে লুকিয়ে রয়েছে। আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে পারবো না। আমরা কিছুতেই মাঙ্গিয়াকে আমাদের পুলিশ ফোর্সে অপমান করতে দেব না। এই বিষাক্ত সাপটা যে নিজের আতঙ্কের ফনা বিস্তার করে রেখেছে, আজ ওই ফনাটাকে আমরা পিষে দেব। আজ মাঙ্গিয়া আরো সাথীদের সাথে আমরা লড়াই করব আইনের রক্ষক হিসাবে নয়, আইনের বিধ্বংসী সৈনিক হিসাবে লড়ব। মনে রেখো, এটা আমাদের পুলিশ ফোর্সের প্রথম প্রকাশ্য লড়াই হবে, আর আমরাই তার সূচনা করব। এই যুদ্ধের দামামা ওই সমস্ত গ্যাংস্টারদের কাছে পৌঁছানো দরকার যারা নিজেদেরকে আইনের সীমানার ঊর্ধ্বে মনে করে। মাঙ্গিয়া বাঁচবে না স্যার। নিজের হাতিয়ার তুলে নাও আর মনে মনে শপথ নাও, কারণ আজ আমরা এনকাউন্টার নয়, ইতিহাস রচনা করতে যাচ্ছি। চলো, লেটস গো। আরে লালা ভাই, ফোনটা তোলো ইয়ার। আরে ফোনটা কেন তুলছে না লালা ভাই? হ্যাঁ, কখন থেকে ফোন করছি। আরে মাঙ্গে, এই লালা ভাই তো ফোনটাই তুলছে না। আরে ইয়ার,
বাইরে গেছে হয়তো, নামাজ পড়তে গেছে। তুই টেনশন নিস না। আরে আজ অব্দি তো এরকম হয়নি ভাই। হ্যাঁ দেখ মাঙ্গিয়া ভাই, আমার না কিছু একটা গন্ডগোল লাগছে। আবে ইয়ার, আমরা পাশা ভাইয়ের খাস লোক, তুইও না। পাশা ভাই আর লালা ভাই আমাদের মরিশাস পাঠাচ্ছে। ফাইনালি সেখানে আমাদের কেউ কিচ্ছু বিগড়াতে পারবে না। দেখ তুই টেনশন নিস না। আবে ইয়ার, একে কিছু খেতে দে। হ্যাঁ ভাই, আমাকেও দে। কি ব্যাপার, তোরা কিছু খাবি না কেন? আরে খাওয়া না তাড়াতাড়ি, চ। গুপ্তা, চুপচাপ ফিল্ড ক্লিয়ার করাও। ইয়েস স্যার। এই চলো চলো। এই ওনাদেরকে সরাও। চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। বাচ্চাটাকে ভেতরে নিয়ে যাও, দরজা জানলা বন্ধ রেখো। আবে শালা, মরিশাসে সবাই ফ্রেঞ্চে কথা বলে, তুই কি ফ্রেঞ্চ বলতে পারিস? হ্যাঁ বলতে পারি তো, বলে দেখাবো। বল। Arturo Benedetto Giovanni Giuseppe Pietro Arcangelo Cortobole de Milano Hi Dima de Onde vas Escondidos Milano বলো তো। আবে শালা, এটা শুনে ফ্রান্সের লোকেরা ফ্রেঞ্চ ভুলে যাবে। ফাটিয়ে দিয়েছিস। কি হয়েছে ভাট? এই মাঙ্গিয়া এত চুপচাপ কেন লাগছে বলতো? একটু আগেও তো সব ঠিকঠাক ছিল ভাই। এই তোরা একটু চুপ করতো, একদম চুপ, কোনো কথা নয়, একটা আওয়াজও কেউ করবি না, একদম চুপ। হ্যাঁ ভাই দাঁড়া, আমি দেখছি। ভাই পুলিশ! পুলিশ! ভাই পুরো বাড়িটা ঘিরে ফেলেছে, তাড়াতাড়ি দে। আরে মাঙ্গিয়া, বাইরে পুলিশ! মাঙ্গিয়া, আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস। তোরা সবাই দু হাত তুলে 7 জনের নিচে নেমে আয়, এটাই তোদের শেষ সুযোগ। এ সালারা, তোরা আমাদের ঠুকতে এসেছিস? দেখ তোরা!
চালিয়ে যা, ছাড়বি না। এই, এই, কি হয়েছে? কি হয়েছে কি তোর? হ্যাঁ? আমাদের স্টোরি শেষ হয়ে গেছে, আমরা সবাই মরে যাবো ভাই। এরা সব করে আমাদেরকে মেরে দেবে, এই সবাই শালা, মরে যাবো আমরা। মরবি যখন তখন ওদের মেরে মর। মেয়েদের মতো ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ? তুই আমার গ্যাংয়ের লোক, তুই শালা হিজড়ে নোস। তুই মর না, আমি তোকে মেরে দেবো। মার, মার। শাবাশ, চালিয়ে যা। ও গড, এখানে কত গুলি চলছে। চল জনি, তাড়াতাড়ি চল। ইটস আ ব্রেকিং নিউজ জনি। কি করছিস? রেকর্ড কর। আমি রিনা শাহ, ক্যামেরাম্যান জনির সাথে এই মুহূর্তে বৃন্দাবন কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি। এখানকার আরতি বিল্ডিং, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশটা পুলিশ ঘিরে রেখেছে। এখানকার বি ইউনিটের ফার্স্ট ফ্লোরে পুলিশ ক্রমাগত গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে। ভেতর থেকেও কেউ পুলিশের ওপরে গুলি চালাচ্ছে। কেন হচ্ছে এই ফায়ারিং আর কে রয়েছে এর পেছনে? এরা কি কোনো সন্ত্রাসবাদী নাকি এরা কোনো গ্যাংস্টার? এখনো পর্যন্ত সেই সব কিছুই জানা যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো। কি হচ্ছে ভাই? মার 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 মার, গুলি চালা, গুলি চালা। আরে তোর আবার কি হলো? বস গুলি লেগেছে। তাড়াতাড়ি বলো। ফোন তোল, ফোন তোল। আরে ফোন তোল লালা। গুলি চালা, গুলি চালা, থামাও না। গুলি চালা, এই মার চক্রকে। তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না। পুলিশ এসে তাদের গুলি নিয়ে, গুলি কিচ্ছু নিয়ে। হবে না, তোর কিচ্ছু হবে না, বুঝেছিস? পুলিশকে ছাড়িয়ে মারো। ওঠা, ওঠা আগে, ওঠা। কে যাবে বাইরে এর সাথে? কে যাবে? কে যাবে? হ্যাঁ বল, কে যাবে বাইরে একসাথে? আমি ভাই, আমিও যাব। ঠিক আছে, আয় এদিকে। যা, বন্দুকগুলো দে, দে। যা। লালা, দশ শালা, লালা। দাঁড়া দেখাচ্ছি। চল বার কর আমাদের ব্রহ্মাস্ত্র। হ্যাঁ দিচ্ছি বস। আমাদের সাথে আজকে রক্তের হোলি খেলবো। বার কর, বার কর তাড়াতাড়ি। চল দে এদিকে, দে আমাকে, দে দে আমাকে। সালা আমার সাথে পাঙ্গা নিবি?
গুলি চলছে কেন? খবর পাওয়া গেছে যে এই এনকাউন্টার মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের সব শুটার মঙ্গেশ বাগমারে ওরফে মঙ্গিয়া আর তার 6 জন সঙ্গীর সঙ্গে হয়ে চলেছে। মা, তাড়াতাড়ি আয়। কি হয়েছে রে? দেখ টিভিতে কি হচ্ছে। দিয়ে ঘিরে রেখেছে। মঙ্গিয়ার সঙ্গে পুলিশের এই গুলি বিনিময় আর এই কমপ্লেক্সের এইরকম একটি দৃশ্য কোনো দিক থেকে ওয়ার ফিল্মের থেকে কম নয়। মালতী, মালতী চল, আমাদের মঙ্গিয়ার আমাদেরকে প্রয়োজন। দেখ সালাদের ফেটে গেছে সালাদের। ভাই ওদের ফেটেছে কি ফাটেনি তো জানি না, এর কিন্তু ফেটে গেছে। আমার এখনো ফাটেনি, আমি এখন ঠিক আছি, তুমি দেখবে তুমি। কিচ্ছু হয়নি তোর, কিচ্ছু হয়নি। সোনা, আজকে তুমি তোমার ঘরে গিয়ে খেলো। হ্যাঁ খেলবো, কিন্তু এখন তো স্টাডি টাইম। সোনা, আজকে না, আজকে তোমার খেলার দিন, তুমি ঘরে যাও। এরকম দিন যেন রোজ রোজ আসে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে 700 রাউন্ডেরও বেশি গুলি চালানো হয়েছে। কমপক্ষে প্রায় 10 জন পুলিশ কর্মচারী ঘায়েল হয়েছেন। ওনাদের প্রত্যেককেই পাশের একটি হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আমাদের পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত পুলিশ 4 জন গ্যাংস্টারকে মারতে পেরেছে। চল এখান থেকে পালাই, গুলি শেষ হবার আগে পালাতে হবে। চল চল। চলে চলে। মাঠ মাঠ মাঠ, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তোর, কি হচ্ছে, কি করে? আরে গুলি লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই বল উপরে কজন লোক আছে? 8-10 জন মতো হবে। 8-10 জন? মাঠ শোন, এখান থেকে একটাই মাত্র পথ আছে বেরোনোর, ছাদে গিয়ে ওখান থেকে ঝাঁপ দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? চল 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 চল। হেই হামসাল, মাঙ্গিয়া মাঙ্গিয়া চল, আরে চল চল।
কি করলি কি করলি ভাট কি করলি তুই ভাট কি করলি তুই মাঙ্গিয়া আমার খেলা শেষ ভাই ভাট ভাট ভালোর জন্য বলছি, এখানে দাঁড়িয়ে থাকুন, কেউ ঢুকবেন না ভেতরে। কি দেখছিস? মার না, মার, যাতে মুম্বাইয়ের সব বাচ্চারা শান্তিতে ঘুমাতে পারে। তাহলে তো ওরাই মাকে জিজ্ঞাসা করবে, মা মা মাঙ্গি আবার আসবে না তো, মঙ্গি আবার আসবে না তো। মার রিজভি, মার মার।